গুড ইভিনিং সকলকে। আমরা এসএসসি জিডির জন্য যে লেকচার সিরিজ শুরু করেছিলাম, পিওয়াইকিউ লেকচার সিরিজ, তার আজকে আমাদের সেকেন্ড লেকচার। তো আই হোপ তোমরা সকলে এই লেকচারগুলো সিরিজ বাই সিরিজ দেখছো, কারণ সিরিজ বাই সিরিজ না দেখলে কিন্তু তোমাদের কোনো প্রফিট হবে না সেক্ষেত্রে, কারণ এটা এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আপ আছে। যদি না দেখো সেক্ষেত্রে তোমাদের একটু বুঝতে সমস্যা হবে। সেই জন্য আমি রেকমেন্ড করছি তোমাদের সকলকে যে একদম লেকচার 1, 2, 3 যেরকম সিকোয়েন্সে থাকবে তোমরা মাস্ট সেই সিকোয়েন্স ফলো করো। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন কোথায় গেল, পেনটা भी আমায় দেখো। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলো রয়েছে? তো এখানে আমাদেরকে পার্ট থেকে জিজ্ঞেস করেছে। তাহলে এই অপশানে হচ্ছে পার্ট 1, পার্ট 3, পার্ট 4, পার্ট 4 এর এ। তো অ্যান্সার হচ্ছে এটার পার্ট 3। তাহলে পার্ট 3তে আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে। তাহলে পার্ট 2তে কি রয়েছে? পার্ট 2তে রয়েছে আমাদের নাগরিকত্ব। আচ্ছা, পার্ট 4-এ কি রয়েছে আমাদের? পার্ট 4-এ রয়েছে ডিপিএসপি, ডাইরেক্টিভ অফ স্টেট প্রিন্সিপাল, অ্যান্ড পার্ট 4-এর এতে রয়েছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য। তো আমাদের এখন আলোচ্য বিষয় হবে মৌলিক অধিকার। কি দেখবো আমরা? মৌলিক অধিকার। তাহলে দেখো, এই মৌলিক অধিকার আমাদের দেশে ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ইউএসএতে এই মৌলিক অধিকারকে ম্যাগনা কার্টা নামে পরিচিত। কি নামে পরিচিত? ম্যাগনা কার্টা। ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রাথমিকভাবে 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের এখন 6টি মৌলিক অধিকার রয়েছে। যেই মৌলিক অধিকার তোমার শুরু হচ্ছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 অবধি। এই ব্র্যাকেটটা মনে রাখবে কিন্তু, যে আর্টিকেল কত থেকে কত অবধি আছে এটা মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে পার্ট 2তে নাগরিকত্ব কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 5 থেকে 11 এইখানে বলা আছে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, ডিপিএসপি কত থেকে কত অবধি আছে? ডিপিএসপি আছে 36 থেকে তোমার 51 অবধি ডিপিএসপি রয়েছে। 51 না 50, 51তে তো এটা চলে আসবে। ঠিক আছে, 51 অবধি আছে, 51 এতে। আর পার্ট 4-এ তোমার আছে ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা দেখলাম আগের দিন আমাদের 11খানা ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে। কোন কমিটি? শরণ সিং কমিটির রেকমেন্ডেশনে কত সালে হয়েছে? 1976 সালে। কটি ছিল? 8টি। বর্তমানে কটি আছে? 11টি। বর্তমানে আছে 11টি। একটা কবে এসছে? 86তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা যোগ করা হয়েছে। তো আমরা এই জিনিসগুলো আগে দেখেছিলাম। তো আমরা এখন আজকে ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে দেখব। দেখো, আমি বললাম আমাদের বর্তমানে 6টি ফান্ডামেন্টাল রাইট রয়েছে, যেখানে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 এটা দেখতে পাচ্ছ রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্যের অধিকার। ঠিক আছে। তারপরে আছে রাইট টু ফ্রিডম। আর্টিকেল 19 থেকে আর্টিকেল 22 আছে রাইট টু ফ্রিডম। তারপরে আছে রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন। কততে? আর্টিকেল 23 আর 24। তাহলে আর্টিকেল 23 আর 24-এ আছে শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। আচ্ছা, আর্টিকেল 25 থেকে 28-এ কি আছে? আর্টিকেল 25 থেকে 28-এ আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। কিসের অধিকার? ধর্মীয়
স্বাধীনতার অধিকার। আচ্ছা, আর্টিকেল 29-30-এ কি আছে? আর্টিকেল 29-30-এ আছে কালচার, সংস্কৃতির অধিকার, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, শিক্ষার অধিকার। ঠিক আছে। আর হচ্ছে আর্টিকেল 32-এ আছে কনস্টিটিউশনাল রিমেডিজ, মানে সাংবিধানিক প্রতিবিধান। নাম কি? সাংবিধানিক প্রতিবিধান। মনে রাখবে এই আর্টিকেল 32কে তোমার হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। এটি কে বলেছে? এটি বলেছে ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে। তাহলে আজকে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের এইটুকুই দেখব, যে ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, কততম অ্যামেন্ডমেন্ট এসছে, এটাকে কী নামে পরিচিত ছিল, কোন পার্টে অবস্থিত, আর্টিকেল কত থেকে কত অবধি রয়েছে। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন শাসককে সাতবাহন রাজবংশের শ্রেষ্ঠ রাজা হিসাবে বিবেচনা করা হতো? তো অপশান দেখতে পাচ্ছ, অপশানে আছে শিমুখ, গৌতমীপুত্র সাতকর্ণী, সারণ আর যশস্বী। তাহলে আমি আগে বলে দিই, গৌতমী অ্যান্সার হবে তোমার গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে তোমাদের এই সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। কিন্তু সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ, মানে সাতবাহন বংশ যে প্রতিষ্ঠা করে সেটা কে করে? সেটা করে তোমার শিমুখ করে। আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে দেখো এরা কোন অঞ্চলে ভারতের রাজ করত? তাহলে এটা আমাদের ভারতের মধ্য ভারতীয় অংশ। এই জায়গায় আছে গুজরাট, আছে মহারাষ্ট্র, আছে মহারাষ্ট্র, গুজরাট, আর এদিকে কিছুটা অংশ অন্ধ্রপ্রদেশে। তার মানে এরা গৌতমীপুত্র সাতকর্ণী বা সাতবাহন বংশ। তোমরা বলতে পারো যে সাতবাহন বংশ বর্তমানে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অঞ্চলে এরা বসবাস করত। ঠিক আছে। এদের ক্যাপিটালের নাম বা এদের রাজধানীর নাম, এদের ক্যাপিটালের নাম হচ্ছে তোমার প্রতিষ্ঠান বা পৈঠান। প্রতিষ্ঠান বা পৈঠান। ঠিক আছে। আচ্ছা, এদের ফাউন্ডারকে? শিমুখ ফাউন্ডার হচ্ছে এদের ফাউন্ডার। আচ্ছা, এরা দেখো নাম দেখতে পাচ্ছ, নাম কি? গৌতমীপুত্র। তাহলে গৌতমী নিশ্চয়ই এর মার নাম। এই দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে এরা ছিল, যারা এই সাতবাহন বংশ, এরা ছিল ম্যাট্রিনেনিয়াল, মানে এরা নামের সাথে মায়ের নাম ইউজ করত। ঠিক আছে। আচ্ছা, এর সম্পর্কে আর কি কি জানা যায়? দেখো এই সাতবাহন সম্পর্কে আর জানা যায়, এদের সম্পর্কে কোন প্রশস্তি থেকে জানা যায়? সাতবাহন সম্পর্কে এদের জানা যায় নাসিক প্রশস্তি থেকে। নাসিক প্রশস্তি থেকে তোমার সাতবাহন বংশের সম্পর্কে জানা যায়। আচ্ছা, এদের ফিউডাটারিস কে ছিল? এদের শত্রু কারা ছিল? সাতবাহনদের ফিউডাটারিস ছিল তোমার পল্লব। মানে মনে রাখবে যে পল্লবরা এদের সমসাময়িক ছিল। ঠিক আছে। আচ্ছা, গৌতমীপুত্র সাতকর্ণীর যে টাইটেল উপাধিগুলো নিয়েছিল সেটার নাম কি? তার টাইটেল ছিল এক ব্রাহ্মণা। এক ব্রাহ্মণা ছিল এর উপাধি। তাহলে এরা বর্তমানের কোন অংশে থাকতো? বর্তমানের যে মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের যে অঞ্চল, সেখানে এরা বসবাস করত।
আচ্ছা, এদের সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুক, গৌতমীপুত্র সাতকর্ণী হচ্ছে শ্রেষ্ঠ রাজা, এদের ক্যাপিটাল ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। এদের থেকে জানা যায় নাসিক প্রশস্তি থেকে। দেখো নাসিক প্রশস্তি যখন বলছি, তার আশেপাশে আরেকটা প্রশস্তির নাম আমার মনে আসছে, সেই প্রশস্তিটা হচ্ছে জুনাগড় ইনস্ক্রিপশন, জুনাগড় প্রশস্তি, জুনাগড় ইনস্ক্রিপশন বা জুনাগড় প্রশস্তি। জুনাগড় ইনস্ক্রিপশন থেকে কার সম্পর্কে জানা যায়? জুনাগড় ইনস্ক্রিপশন থেকে রুদ্রদামান ওয়ানের সম্পর্কে জানা যায়, রুদ্রদামান ওয়ানের সম্পর্কে জানা যায়। এরা শাকা বংশের রাজা ছিল, ঠিক আছে। এরা সেন্ট্রাল ইন্ডিয়া থেকে ভারতে আসে। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, বলছে বেনারসে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করে? বেনারসে সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করে? তাহলে অপশান দেখতে পাচ্ছ, জেমস মুনরো, উইলিয়াম জোন্স, জোনাথন ডানকান আর জেমস মিল। তাহলে তুমি বলবে একদম সোজা কোশ্চেন যে জোনাথন ডানকান হচ্ছে বেনারসের সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে। তাহলে কত সালে প্রতিষ্ঠা করে? সালটা ছিল তোমার 1791 সালে, সালটা ছিল তোমার 1791 সালে। তাহলে এই সময় বা এর আশেপাশে যত রকমের কলেজ জাতীয় প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল আমরা সেগুলো দেখব। ফার্স্ট হচ্ছে এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি 1784 সালে তৈরি করে। কে তৈরি করে? উইলিয়াম জোন্স, উইলিয়াম জোন্স তৈরি করে। 2 নম্বর, পেনে কালিটা একটু বেশি মোটা হয়ে গেছে, ঠিক করা যাবে না। 2 নম্বর হচ্ছে হিন্দু কলেজ অ্যাট ক্যালকাটা, হিন্দু কলেজ, ক্যালকাটা হিন্দু কলেজ, হিন্দু কলেজ অ্যাট ক্যালকাটা। কলকাতায় হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করে, মনে রাখবে রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠা করে তোমার 1817 সালে। আচ্ছা, এর সাথে আরেকজনও ছিল, নাম ডেভিড হেয়ার, ঠিক আছে। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে বেদান্ত কলেজ ক্যালকাটা, বেদান্ত কলেজ, বেদান্ত কলেজ, বেদান্ত কলেজকে প্রতিষ্ঠা করে সেই একই ব্যক্তি রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করে? 1825 সালে। আচ্ছা, 4 নম্বরে দেখব বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি করে মদন মোহন মালব্য। কত সালে প্রতিষ্ঠা করে? 1916 সালে, যেটা বর্তমানে একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। আচ্ছা, হিন্দু মহাসভা, হিন্দু মহাসভা 5 নম্বর, হিন্দু মহাসভা, এটাও কে প্রতিষ্ঠা করে? মদন মোহন মালব্যই প্রতিষ্ঠা করে। এটা প্রতিষ্ঠা করে 1915 সালে। তাহলে দেখো এই একটা কোশ্চেন থেকে আমরা কত কিছু দেখতে পেলাম, যে বেনারসের সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করে জোনাথন ডানকান 1791 সালে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে উইলিয়াম জোন্স 1784-তে, হিন্দু কলেজ ক্যালকাটায় প্রতিষ্ঠা করে রাজা রামমোহন রায় 1817 সালে, বেদান্ত কলেজ তৈরি করে রাজা রামমোহন রায় 1825 সালে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৈরি করে মদন মোহন মালব্য 1916 সালে, হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করে মদন মোহন মালব্য 1915 সালে। দেখো এইগুলো আমি এখন লিখছি, এত কিছু লিখছি, কিন্তু আস্তে আস্তে যখন 15টা 20টা আমাদের
লেকচার কমপ্লিট হয়ে যাবে, 20টা 30টা লেকচার হয়ে যাবে, তখন দেখবে যে অনেক কোশ্চেন তোমাদের বারবার রিপিটেশনে আসবে। তো যখন রিপিটেশনে আসবে তখন কিন্তু আমি আর সেই পার্টগুলো লেখাবো না, ঠিক আছে, সেগুলো কিন্তু আর লেখাবো না। সেখানে তখন কিন্তু এই যেমন লাস্টে যখন কোশ্চেনের সাথে বলে গেলাম যে এগুলো এরকম, তো এরকম করেই আমরা রিভাইজ করব। কিন্তু বারবার এক জিনিস যেটা লেখানো হয়ে যাবে সেটা সেকেন্ড টাইম লিখাবো না, সেটা শুধু আমরা জাস্ট রিকল করব চোখ বন্ধ করে। দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট চলে এসছে পলিটিতে, যেখান থেকে কোশ্চেন আসবেই আসবে। বলছে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে যে রাষ্ট্রপতি পুনর্নির্বাচনের জন্য যোগ্য? তো সবার আগে যে ভারতে একটা রাষ্ট্রপতি থাকবে সেইটার কনসেপ্ট আমাদের দেখতে হবে। তোমরা এখানে আর্টিকেল দেখতে পাচ্ছ যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রিলেটেড আর্টিকেল 52 থেকে 61 অবধি দেওয়া থাকে। এছাড়াও প্রেসিডেন্টের পাওয়ার আছে আর্টিকেল 72-এ। প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারে 123 নম্বর আর্টিকেলে। প্রেসিডেন্ট ভেটো প্রদান করতে পারে 111 নম্বর আর্টিকেলে। প্রেসিডেন্ট জয়েন্ট সিটিং ডাকতে পারে 108 নম্বর আর্টিকেলে। এরকম অনেক আর্টিকেল আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। কিন্তু আজকে আমাদের মেন টার্গেট হবে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 61 আমাদের তৈরি কর। তাহলে দেখো প্রেসিডেন্ট, তাহলে ভারতের রাষ্ট্রপতি পুনর্নির্বাচন হওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এলিজিবিলিটি ফর রি ইলেকশন আর্টিকেল 57 হচ্ছে কোশ্চেনের অ্যান্সার, এটা অ্যান্সার। কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে প্রেসিডেন্ট সম্পর্কিত আমাদের দেখা। তাহলে আর্টিকেল 52 কি বলছে? বলছে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট, ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে। কালারটা সুন্দর একটা কালার নিয়ে, বলছে ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে। আর্টিকেল 53-তে কি বলছে? এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন, তার ক্ষমতা, কার্যপালিকার ক্ষমতা থাকবে। যেমন প্রেসিডেন্ট তোমার আমাদের যে ট্রাই ফোর্স আছে, যেমন নেভি, এয়ারফোর্স আর হচ্ছে আর্মি, এই তিনটের হেড হচ্ছে প্রেসিডেন্ট। আর্টিকেল 54 বলছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের নির্বাচন। আর্টিকেল 55 বলছে ইলেকশন, ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, বলছে প্রেসিডেন্টের নির্বাচন পদ্ধতি। মনে রাখবে প্রেসিডেন্টের নির্বাচনে শুধুমাত্র ইলেক্টেড এমপি অ্যান্ড এমএলএরাই অংশগ্রহণ করে, ঠিক আছে। এই প্রেসিডেন্টের ইলেকশনের ম্যানার হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে হয়। আর্টিকেল 56 হচ্ছে টার্ম অফ অফিস, বলছে প্রেসিডেন্ট অফিসে থাকবে কত বছরের জন্য। আমরা জানি প্রেসিডেন্ট নির্বাচিত হয় কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে এই হচ্ছে টার্ম, হচ্ছে আর্টিকেল 56। আচ্ছা, আর্টিকেল 57-তে কি বলেছে? এলিজিবিলিটি ফর রি ইলেকশন, বলছে পুনর্নির্বাচনের যোগ্য কততে বলা আছে? 57। আচ্ছা, প্রেসিডেন্টের কোয়ালিফিকেশান বলা আছে আর্টিকেল 58। আচ্ছা, প্রেসিডেন্টের কি কোয়ালিফিকেশান থাকতে হবে? প্রেসিডেন্টের এজ হতে হবে 35 অ্যান্ড অ্যাবভ। আচ্ছা, ভারতে কোনো গভর্নমেন্ট, নো অফিস অফ প্রফিট, কোনো এমন অফিস হোল্ড করা যাবে না যেখান থেকে স্যালারিড হয়। আচ্ছা, এমএলএ এবং এমপি হওয়ার মতন যোগ্যতা তার থাকতে হবে, ঠিক আছে। আর ন্যূনতম কিছু আছে যে ইন্ডিয়ান হতে হবে, এগুলো তো আসে না পরীক্ষায়, এগুলো দিচ্ছি না। আচ্ছা, আর্টিকেল 59 বলছে কন্ডিশন অফ প্রেসিডেন্ট অফিস, বলছে প্রেসিডেন্টের যে অফিসের কার্যপালিকার যে নিয়ম সেটা আছে আর্টিকেল 59-এ। আর্টিকেল 60-এ কি আছে? আর্টিকেল 60-এ আছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 60-এ আছে প্রেসিডেন্টের শপথ গ্রহণ, কি আছে? প্রেসিডেন্টের শপথ গ্রহণ। আচ্ছা, প্রেসিডেন্টকে কে শপথ গ্রহণ করায়? প্রেসিডেন্টকে শপথ গ্রহণ করায় সুপ্রিম কোর্টের হেড চিফ জাস্টিস, আচ্ছা, আর্টিকেল 61 বলছে প্রসিডিওর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের, আর এখানে লিখে দিচ্ছি আর্টিকেল 61 মানে হচ্ছে ইমপিচমেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্টের মহাভিয়োগ। আচ্ছা, এটা কোথার থেকে নেওয়া হয়েছে? এই প্রেসিডেন্টের মহাভিয়োগ নেওয়া হয়েছে ইউএসএ থেকে, ঠিক আছে।
আচ্ছা, এখানে আরও কিছু বললাম না, ছেড়ে দাও। তাহলে আমাদের আজকের জন্য প্রেসিডেন্ট থেকে এইটুকুই দেখব যে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 61 অবধি প্রেসিডেন্টের পাওয়ার আছে, ঠিক আছে। 52তে বলছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, 53তে বলছে যে এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন, 54তে বলছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, 55তে বলছে ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, 56তে টার্ম অফ অফিস, 57তে এলিজিবিলিটি ফর রি ইলেকশন, 58তে কোয়ালিফিকেশান ফর ইলেকশন অ্যাজ এ প্রেসিডেন্ট, 59 কন্ডিশন অফ প্রেসিডেন্টের অফিস, প্রেসিডেন্টের অফিসের কন্ডিশন কীরকম। আচ্ছা, 60 বলছে ওথ, ওথ মানে হচ্ছে প্রেসিডেন্টের শপথ বাক্য, শপথ কে নেওয়া হবে, শপথ নেওয়া হবে তোমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর্টিকেল 61 হচ্ছে প্রেসিডেন্টের মহাভিয়োগ, ইমপিচমেন্ট, ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 72-এ কী বললাম, আর্টিকেল 72 হচ্ছে প্রেসিডেন্টের ক্ষমা প্রদান করার ক্ষমতা, পার্ডনিং পাওয়ার, তার পার্ডন পাওয়ার, ঠিক আছে। আর্টিকেল 123, আর্টিকেল 123 হচ্ছে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, অর্ডিন্যান্স জারির ক্ষমতা। আচ্ছা, প্রেসিডেন্ট 111 মানে হচ্ছে ভিটো প্রদান করার ক্ষমতা, ভিটো। আর 108 হচ্ছে, 108 হচ্ছে তোমার জয়েন্ট সিটিং, জয়েন্ট সিটিং, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট আসি। এখানে দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল, দেখতে পাচ্ছ ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল, আজকে আমরা এখানে লিস্টটা দেখব। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ, কত সাল থেকে কত সাল, 1950 থেকে 1962, এ সবচেয়ে বেশি সময়ের জন্য প্রেসিডেন্ট ছিল। দ্বিতীয় ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্য আমরা শিক্ষক দিবস পালন করি, ঠিক আছে। তৃতীয় হচ্ছে জাকির হুসেন, 1967 থেকে 1969 অবধি। চতুর্থ হচ্ছে ভিভি গিরি, এটা বহুত ইম্পর্টেন্ট আসবে, ঠিক আছে। এখানে ওই ইন্দিরা গান্ধীর সময়, সেই সময় থেকে চলে হয়। তারপর হচ্ছে ফকিরউদ্দিন আহমেদ, আলী আহমেদ। তারপর হচ্ছে নীলাম সঞ্জীবন রেড্ডি, এটা মনে রাখবে, এ কোনো অপোজিশন ছাড়াই প্রেসিডেন্ট হয়ে গেছিল, নীলাম সঞ্জীবন রেড্ডি 1977-এ, 1977 থেকে 82, 5 বছরের জন্য। আচ্ছা, তারপরে দেখো পরপর দেখতেই পাচ্ছ, এখানে তোমরা পিপিটি পেয়ে যাবে, পিপিটি না পেয়ে গেলেও তোমরা স্ক্রিনশট মেরে নেবে, তাহলেও হয়ে গেল। প্রথম 3-4টে মনে রাখবে, পরীক্ষায় বারবার প্রথম 3-4টে থেকে কোশ্চেন এসছে। প্রথম কে ছিল, রাজেন্দ্র প্রসাদ, দ্বিতীয় ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, তৃতীয় ছিল জাকির হোসেন, চতুর্থ ভিভি গিরি, পঞ্চম হচ্ছে ফকিরউদ্দিন আলী আহমেদ, এই অবধি মনে রাখবে। আর বর্তমানে কে আছে, বর্তমানে আছে আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন পড়তে পারছ, বলছে যে বয়েলের সূত্র, নিচের কোনটি বয়েলের সূত্র ধ্রুবক রাখা হয়েছে। দেখো বয়েলের সূত্র আমাদের জানি, এগুলো গ্যাসের 3টে সূত্র থেকে এসছে। গ্যাসের 3টে সূত্র কি কি, গ্যাসের 3টে সূত্র হচ্ছে, একটা হচ্ছে চার্লসের সূত্র, একটা হচ্ছে বয়েলের সূত্র, আর একটা হচ্ছে গে-লুসাকের সূত্র। এই 3টে সূত্র আমাদের জানতে হবে। তাহলে এই 3টে সূত্র এখন আমরা দেখব কি কি। তাহলে এক সেকেন্ড, আমি একটু না থাকি, ঠিক আছে, পরের দিন করব। তাহলে এইখানে মনে রাখবে বয়েল কি চাইছে, বয়েলের সূত্রে কোন রাশিটিকে ধ্রুবক রাখা হচ্ছে। বয়েল করতে কি লাগে, টেম্পারেচার লাগে কোনো জিনিস ফুটাতে, তাহলে অ্যান্সার হবে তাপমাত্রা। এবার আমরা জানবো গ্যাসের 3টে ল আছে, গ্যাস ল কটা, 3টে। একটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লস ল, একটা হচ্ছে বয়েলের সূত্র, বয়েলস ল, আরেকটা হচ্ছে গে-লুসাকের সূত্র। গে-লুসাকের সূত্র। আচ্ছা, চার্লসের সূত্র কত সালে দেওয়া হয়, চার্লসের সূত্র কত সালে দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। আচ্ছা, এখান থেকে আসি আগে। বয়েলের সূত্র দেওয়া হয় 1662 সালে। বয়েলের সূত্র কি বলছে, যে তাপমাত্রা স্থির রাখতে হবে, তাপমাত্রা
তাপমাত্রা ধ্রুবক থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে, তাপমাত্রা যদি ধ্রুবক থাকে গ্যাসের আয়তনের সাথে গ্যাসের চাপ ব্যস্তানুপাতিক হবে। চার্লসের সূত্র তোমার হচ্ছে 1787 সালে। চার্লসের সূত্র কি বলছে, চার্লসের সূত্রে বলেছে তোমার ভি প্রপোর্শনাল টু টি। এবার চার্লস থেকে তোমরা মনে রাখবে চার্লসের চাপ, চার্লসের চ আর চাপেরও চ, তাই এখান থেকে মনে রাখবে চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে। ঠিক আছে, আর গে লুসাকের সূত্রে, এটা টাইম পিরিয়ডটা আমার এক্স্যাক্ট খেয়াল নেই, এটার ক্ষেত্রে পি প্রপোর্শনাল টু টি হবে, এক্ষেত্রে আয়তন ভি ধ্রুবক হবে। এক্ষেত্রে কোনটা ধ্রুবক হবে, ভি ধ্রুবক হবে, আয়তন আমাদের কি হবে, ধ্রুবক হবে। আই হোপ ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, বলছে কোডারমা গয়া হাজারিবাগ বেল্ট নিচের কোন খনিজ উৎপাদনের জন্য পরিচিত। কোডারমা গয়া হাজারিবাগ বেল্ট নিচের কোন খনিজ উৎপাদনের জন্য পরিচিত। অপশান হচ্ছে মাইকা, কয়লা, তামা, বক্সাইট। তো কোডারমা গয়া হাজারিবাগ বেল্ট কোথায় অবস্থিত? কোডারমা গয়া হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। কোথায় না, ঝাড়খণ্ডে অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত। তাহলে কিসের জন্য বিখ্যাত? মাইকার জন্য, মানে অভ্র। মাইকা মানে কি? অভ্র। ভারত বর্তমানে অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। আচ্ছা, কয়লা উৎপাদনের জন্য ইম্পর্টেন্ট কি কি আছে দেখো। প্রথমে আছে ঝরিয়া, এই যে দেখতে পাচ্ছ ঝরিয়া আছে, তারপর হচ্ছে বোকারো আছে, সিঙ্গলি আছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে আছে রানীগঞ্জ, উড়িষ্যায় আছে তালচের, সিংরেনি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আচ্ছা ন্যারাভেলি হচ্ছে তামিলনাড়ুতে, আর কোরবা হচ্ছে ছত্তিশগড়ে আছে কোরবা। তাহলে এই কটা কয়লার খনি আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, তামা উৎপাদনে সবচেয়ে বেশি কোথার থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, আর তারপরে আছে রাজস্থান। দেখো এই দুটো রাজ্যে তামা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। মধ্যপ্রদেশে তামার রিজার্ভ সবচেয়ে, এখানেও দেখতে পাবে যে টপ 3 কপার প্রোডাকশন স্টেটস ইন ইন্ডিয়া, ফার্স্টে হচ্ছে মধ্যপ্রদেশ, সেকেন্ড রাজস্থান, থার্ড হচ্ছে ঝাড়খণ্ড। আচ্ছা, রাজস্থানের মাইন হচ্ছে খেত্রি মাইন, কলিয়ান মাইন আর বানওয়াস মাইন, এই তিনটে হচ্ছে রাজস্থানের ইম্পর্টেন্ট মাইন। এখানে দেখো, এখানে ইম্পর্টেন্ট দেওয়া আছে যে মধ্যপ্রদেশ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কপার ইন ইন্ডিয়া। বলছে মধ্যপ্রদেশ হচ্ছে তামা উৎপাদনে ভারতের প্রথম স্থান অবস্থান করেছে। মধ্যপ্রদেশের ইম্পর্টেন্ট হচ্ছে মালাজখান্ড, তাহলে মধ্যপ্রদেশের তামা উৎপাদনে ইম্পর্টেন্ট হচ্ছে মালাজখান্ড। আর রাজস্থানে কি আছে? রাজস্থানে হচ্ছে খেত্রি, এই দুটো। আচ্ছা, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, এটা উৎপাদনে প্রথম স্থান হচ্ছে উড়িষ্যা হচ্ছে বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অকুপাই করে আছে। ঠিক আছে, আচ্ছা বক্সাইটের সংকেত অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে, কারসার কোথায় গেল? বক্সাইটের সংকেত কি? বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3, 2H2O। ঠিক আছে, আচ্ছা এটা বলে দিলাম যে উড়িষ্যায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়। আয়রন বেল্ট, আয়রন হয়ে গেছে। দেখো এই কটাই ইম্পর্টেন্ট আমাদের এটার থেকে। নেক্সট কোশ্চেন চলে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোন আন্দোলন সত্যাগ্রহের সময় গান্ধীজি ডু অর ডাই স্লোগান দিয়েছিল? কি স্লোগান দিয়েছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই। অপশান হচ্ছে খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, ভারত ছাড়ো, আইন অমান্য। দেখো, খেদা সত্যাগ্রহ হয়েছে 1918 সালে, চম্পারণ হয়েছে 1917 সালে, ভারত ছাড়ো
হয়েছে 1942 সালে, আর আইন অমান্য হয়েছে 1930। তাহলে ডু আর ডাই এটা দিয়েছিল কোথায়? ভারত ছাড়ো সময়। আচ্ছা, ভারত ছাড়ো সময় ভাইসরয় কে ছিল? ভারত সময়ের সময় ভাইসরয় ছিল লিনলিথগো। লিনলিথগো ছিল এই সময় ভাইসরয়। আচ্ছা, তাহলে আমাদের এখন মানে কর্তব্য হচ্ছে গান্ধীজির সম্পর্কে দেখা। গান্ধীজির জন্ম কত সালে হয়? গান্ধীজির জন্ম হয় 2 অক্টোবর 1869-এ। কোথায় হয় বার্থ হচ্ছে গুজরাটে, পোরবন্দরে। সে ল প্র্যাকটিস করার জন্য সাউথ আফ্রিকায় চলে গেছিল, ঠিক আছে। সেখান থেকে ভারতে আসে 1915 সালে 9 জানুয়ারি। সেই জন্য এই দিবসকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পরিচিত ছিল। এবার যখনই সে ভারতে আসে তখন তার রাজনৈতিক গুরু তৈরি হয় গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে তার রাজনৈতিক গুরু তৈরি হয়। এই রাজনৈতিক গুরু তাকে উপদেশ দেয় যে তুমি আগে একটু ভারত ঘোরো, তুমি ভারতে দেখো কোথায় কী সিচুয়েশান আছে, তারপরে তুমি অ্যাক্টিভ পলিটিক্সে নেমো। সে তখন 1917 সালে বিহারে রাজকুমার শুক্লা তাকে আহ্বান জানায় সেখানকার 3 কাঠিয়া ব্যবস্থা রোধ করার জন্য। 3 কাঠিয়া ব্যবস্থা মানে হচ্ছে 3/20, মানে 20 ভাগ জমি 3 ভাগের মধ্যে নীল চাষ করতে হবে। সেই জিনিস আটকানোর জন্য সেখানে চম্পারণে গিয়ে সে উপস্থিত হয়, ঠিক আছে। সেখানে হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের ডাক দেয়। তার পরবর্তীতে 1918 সালে আমেদাবাদ সত্যাগ্রহ এবং খেদা সত্যাগ্রহে অংশগ্রহণ করে। তারপরে আছে কি 1919 সালে কি আছে? রাওলাট ট্যাক্টের বিরুদ্ধে সত্যাগ্রহের ডাক দেয়। কারণ আমরা জানি এই সময় 1919-এ 13 এপ্রিল রাওলাট হত্যাকাণ্ড হয়ে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে জেনারেল ও ডায়ার দেখা হয়ে কোনো গ্যাদারিং হলেই গুলি মারার আদেশ দিয়েছিল। তো সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে গান্ধীজি শুরু করে আন্দোলন। সেই আন্দোলন 1920 সালে খিলাফত আন্দোলনের সাথে যোগ হয়ে যায়। তৎকালীন যে খিলাফতের টার্কি ছিল তার ক্ষমতা ইংরেজরা নষ্ট করে দেয়। তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তারা সৈয়দ ব্রাদার্সরা খিলাফত আন্দোলনের ডাক দেয়। এই খিলাফত আন্দোলনের সাথে গান্ধীজি তাদের এই অসহযোগ আন্দোলনকে মার্চ করে দেয়। কিন্তু পরবর্তীতে 1922 সালে উত্তরপ্রদেশের চৌরি চৌরা এক স্থানে হত্যাকাণ্ড, মানে পুলিশের সাথে যে আন্দোলনকারীদের একটা ক্ল্যাশ হয়, সেই ক্ল্যাশের ফলে 22 জন পুলিশ কর্মচারীকে জিন্দা জ্বালিয়ে দেয় একদম। তো সেই ফলে গান্ধীজি কি করে? নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেয়, ঠিক আছে। এবার আমরা এখান থেকে আরও কিছু দেখব। 1942 সালে হয় ভারত ছাড়ো আন্দোলন। এই সময় ক্রিপস মিশন ভারতে আসে। কে ভারতে আসে? ক্রিপস মিশন ভারতে আসে 1942 সালে, যে কিনা ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা ভারতকে বলে, ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা দেবে বলে ভারতকে জানায়। তার বিরুদ্ধেই কিন্তু ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হয়, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে কি কি দেখা যেতে পারে? আর এখান থেকে দেখা যেতে পারে তোমার, যেহেতু এখানে 3/20 অংশ ইন্ডিগো মানে নীল, তাহলে নীল চাষ সম্পর্কে আমরা নীল বিদ্রোহ সম্পর্কে দেখব। 1859-এ নদিয়া ডিস্ট্রিক্টে, নদিয়াতে নীল বিদ্রোহে শুরু হয়। নীল বিদ্রোহে এদের হেড কে ছিল? দিগম্বর এবং বিষ্ণু বিশ্বাস। কে ছিল? দিগম্বর ও বিষ্ণু বিশ্বাস। দিগম্বর ও বিষ্ণু বিশ্বাস, ঠিক আছে। দিগম্বর ও বিষ্ণু বিশ্বাস, ঠিক আছে। তাহলে দেখো আরও একটা হয় 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ হয়। বারদৌলি সত্যাগ্রহ হয়। এই সত্যাগ্রহকে লিড কে করে? এই সত্যাগ্রহকে লিড করে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল এটাকে লিড করে।
কিন্তু এর ফলে এই যে এখানকার যে মহিলারা ছিল তারা তাকে সর্দার উপাধি দেয়, সেই জন্য তার নাম সর্দার বল্লভভাই প্যাটেল নামে পরিচিত। ঠিক আছে, তো এটা আশা করি ক্লিয়ার। পরেরটা আসো। পরের কোশ্চেন হচ্ছে, এদের মধ্যে আনব্রেকেবল বইটি কার লেখা? আনব্রেকেবল বইটির লেখক কে? তাহলে অপশান হচ্ছে ইন্দ্রা নুইর, শান্তনু নাইডু, মেরি কম, কপিল দেব ইত্যাদি, চারটে। তাহলে আনব্রেকেবল লেখা হচ্ছে তোমার মেরি কমের। আচ্ছা, আমরা এখন দেখব বুকস এবং তার অথার। ফার্স্টে আসি স্ট্রেট ড্রাইভ। এই বইটার লেখক হচ্ছে সুনীল গাভাস্কার, যার নামে গাভাস্কার ট্রফি আছে ক্রিকেটে। 2 নম্বর হচ্ছে 281 অ্যান্ড বিয়ন্ড, 281 অ্যান্ড বিয়ন্ড। এই বইয়ের লেখক হচ্ছে ভিভিএস লক্ষ্মণ। 3 নম্বর হচ্ছে সিক্স মেশিন কার লেখা? সিক্স মেশিন লেখা ক্রিস গেইলের। 4 নম্বর কি আছে? 4 নম্বর হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ, ইউভরাজ সিং, তোমরা জানো সবাই ইউভি নামে। আচ্ছা, 5 নম্বরে হচ্ছে সিক্স মেশিন তো হয়ে গেল। আচ্ছা, সৌরভ গাঙ্গুলির লেখা বই এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট ইনাফ কার লেখা? সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, 6 নম্বর প্লেইং উইথ মাই ওয়ে, প্লেইং ইট মাই ওয়ে কার লেখা? শচীন, এবং এর সহকারী লেখক হচ্ছে বরিয়া মজুমদার। ঠিক আছে। আচ্ছা, কপিল দেবের লেখা বইয়ের নাম হচ্ছে, কপিল দেবের লেখা বইয়ের নাম কি? কপিল দেবের লেখার বইয়ের নাম হচ্ছে ভুলে গেলাম কপিল দেবের লেখা বইয়ের নাম, যারা মনে আছে লিখে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে প্লেইং টু উইন, এটা হচ্ছে সায়না নেওয়ালের লেখা। ঠিক আছে, আর কি লেখা বাকি আছে আমাদের? প্লেইং ইট মাই ওয়ে হয়ে গেছে, শর্ট অ্যাট হিস্ট্রি হয়ে গেছে, আনব্রেকেবল মেরি কমের লেখা। আচ্ছা, ধ্যানচাঁদ ভুলেই গেছি। 8 নম্বর হচ্ছে গোল হচ্ছে মেজর ধ্যানচাঁদের লেখা। আচ্ছা, 9 নম্বর হচ্ছে মিলখা সিং এর লেখা বই, এই কপিল দেবের বইয়ের নাম মনে পড়েছে, স্ট্রেট ফ্রম হার্ট, স্ট্রেট ফ্রম মাই হার্ট। ঠিক আছে। আচ্ছা, মিলখা সিং এর লেখা বই হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ, দ্য রেস অফ মাই লাইফ। 10টা বই একটার থেকে আমরা দেখতে পেলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি।
কুষাণ বংশের কোশ্চেন হচ্ছে কুষাণ বংশের সম্পর্কে কোনটি ভুল? কোনটি ভুল? কুষাণ বংশ সম্পর্কে কোনটি ভুল? আচ্ছা 1 সেকেন্ড যদি দাও, একটু পেনের কালিটা একটু ঠিক করে নিচ্ছে। চলো এবার পেনের কালি ঠিক হয়ে গেছে। দেখো, কুষাণ রাজবংশ সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল? ঠিক আছে, ফার্স্টে আছে প্রথম বৌদ্ধ পরিষদ কনিষ্ক দ্বারা সংগঠিত হয়েছিল, এইটাই ভুল, এটাই ভুল। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটাই অ্যান্সার হবে। তাহলে আমরা এখন চলে আসি কুষাণ বংশ এবং বুদ্ধ সম্পর্কে আমাদের কিছু দেখতে হবে। তাহলে কুষাণ রাজবংশ, কুষাণ বংশের প্রতিষ্ঠাতাকে? কুষাণ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুজলুল কথফিসিস। তাহলে কুষাণ বংশের ফাউন্ডারকে? কুষাণ বংশের ফাউন্ডার হচ্ছে কুজলুল কথফিসিস বা কথফিসিস 1। কথফিসিস 1, ঠিক আছে। এরা সাধারণত হিস্টোরিয়ানদের মতে এরা সেন্ট্রাল এশিয়া থেকে এখানে এসছে। আচ্ছা, এরা গোল্ড কয়েন ইন্ট্রোডিউস করে। কি করে? এরা ইন্ট্রোডিউস করে গোল্ড কয়েন, ঠিক আছে। আচ্ছা, এই সময়ের শ্রেষ্ঠ ফেমাস রাজা ছিল কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে কনিষ্ক। কনিষ্ক। এর কোর্ট পোয়েটের নাম কি ছিল? এর কোর্ট পোয়েটের নাম হয়েছিল অশ্বঘোষ। এর কোর্ট পোয়েটের নাম ছিল অশ্বঘোষ, ঠিক আছে। এই কনিষ্কর সময় থেকেই আমরা জানি শকাব্দের চালু হয়, 78 এডি থেকে শকাব্দের চালু হয়, ঠিক আছে, যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1957-তে ন্যাশনাল ক্যালেন্ডার হিসাবে অংশ ধরে নিয়েছে। তাহলে আমরা বৌদ্ধ সম্পর্কে, বৌদ্ধদের যে 4টে পরিষদ গঠন, 4বার যে সম্মেলন হয়েছিল সেটা আমরা দেখব। দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলন, প্রথম বৌদ্ধ সম্মেলন 483 বিসি, কোথাও কোথাও মতান্তরে 486 পাবে। তাহলে প্রথম বুদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহতে। কোন রাজার সময় হয়েছিল? অজাতশত্রুর সময়। চেয়ারম্যান কে ছিল? মহাকাশ্যপ। কি হয়েছিল এই সময়? বিনয় পিটক এবং সূত্র পিটক তৈরি হয়েছিল। দ্বিতীয় বুদ্ধ সম্মেলন 383-তে হয়েছিল। কোথায় হয়েছিল? বৈশালীতে। কে অংশগ্রহণ করেছিল? কোন রাজার সময়? কাল অশোক। চেয়ারম্যান কে ছিল? সবাকামী। এটা লাগবে না, ফলোয়ার্স ওয়ার ডিভাইডেড, এটা লাগবে না। আচ্ছা, তৃতীয় বুদ্ধ সম্মেলন হয়েছিল 250 বিসিতে। কোথায় হয়েছিল? পাটালিপুত্রতে। কার সময় হয়েছিল? অশোকের সময়। চেয়ারম্যান কে ছিল? মোগলিপুত্র তিস্সা ছিল চেয়ারম্যান। এটাই মনে রাখবে যে অভিধম্ম পিটক এবং অভিধম্ম পিটক এখানে লেখা হয়েছিল। আর চতুর্থ হয়েছে 72 এডিতে কাশ্মীর বা কুন্দলবন। কাশ্মীর বা কোশ্চেনে অনেক জায়গায় কুন্দলবনও থাকে। কার সময় হয়েছিল? কনিষ্কের সময়। চেয়ারম্যান কে ছিল? বসুমিত্র। এইখানে কি হয়? বুদ্ধ ধর্মের মধ্যে দুটো ভাগ দেখা যায়, একটা মহাযান আর একটা হীনযান। তাহলে এটা দেখো, ঠিক হচ্ছে মনে রাখার একে 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 মানে প্রথমে হচ্ছে তোমার অজাতশত্রু, কাল অশোক। অজাতশত্রু, কাল অশোক, অশোক আর কনিষ্ক, ঠিক আছে। রাজগৃহ প্রথমটা হয় রাজগৃহতে, দ্বিতীয়টা বৈশালীতে, তৃতীয়টা পাটালিপুত্রা, চতুর্থ কাশ্মীরে। প্রথমটা হয় 483 বিসিতে, দ্বিতীয় 383 বিসিতে, চতুর্থ 250 বিসিতে, তৃতীয়টা 250, চতুর্থ হচ্ছে 72 এডিতে। প্রথমটা চেয়ারম্যান ছিল মহাকাশ্যপ, দ্বিতীয়টা সবাকমি, তৃতীয়টা মোগলিপুত্র তিস্সা, চতুর্থ বসুমিত্র, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কবাডিতে
অর্জুন পুরস্কার বিজয়ী কে হয়েছিলেন? কবাডিতে অর্জুন পুরস্কার বিজয়ী কে হয়েছিলেন প্রথম? আচ্ছা, প্রথম আছে, তাহলে অপশান হচ্ছে ভোলানাথ গুইন, দ্বিতীয় হচ্ছে বিসি রমেশ, তৃতীয় হচ্ছে সানন্দ মহাদেবন শেট্টি, আর চতুর্থ হচ্ছে মনোজিৎ ছিল্লার। এখানে লেখাটা একটু সমস্যা হয়ে গেছে, যাই হোক একটু ম্যানেজ করে নাও, দুদিন শিখছি, শিখতে শিখতে ঠিক হয়ে যায়। আচ্ছা, কবাডিতে আমরা আগে দেখব অর্জুন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়। অর্জুন পুরস্কার প্রথম দেওয়া হয় 1961 সাল থেকে অর্জুন পুরস্কার দেওয়া শুরু হয়। অর্জুন পুরস্কার কাদের দেওয়া হয় না কোনো ফিল্ডে যারা এক্সপার্ট প্লেয়ার তাদেরকে দেওয়া হয়। আচ্ছা, প্রথমবার তাহলে কাকে দেওয়া হয়েছিল? প্রথমবার কিসে দেওয়া হয়েছিল? কবাডিতে। প্রথমবার কবাডিতে দেওয়া হয় সানন্দ মহাদেবন শেট্টি। অপশান সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের টার্গেট এটা নয় যে এখান থেকে রাইট অ্যান্সারটা বার করব, আমাদের টার্গেট হচ্ছে যে এই অর্জুন পুরস্কার প্রথম কারা কারা পেয়েছিল সেগুলো দেখার। আচ্ছা, প্রথম অর্জুন পুরস্কার ক্রিকেটে পেয়েছিল তোমার সেলিম দুররানি। আচ্ছা, তারপরে হচ্ছে আর্চারি বা তীরন্দাজিতে পেয়েছিল, তীর চালানোতে পেয়েছিল কৃষ্ণ দাস। আচ্ছা, ফুটবলে পেয়েছিল, ফুটবলের নামটা সবাই জানো, ফুটবলের নাম হচ্ছে পিকে ব্যানার্জি। ফুটবলে পেয়েছিল পিকে ব্যানার্জি। আচ্ছা, অ্যাথলেটিক্সে পেয়েছিল জিএস রান্দোয়া। আর ব্যাডমিন্টনে পেয়েছিল নান্দু নাটেকার। ঠিক আছে। আচ্ছা, অর্জুন পুরস্কার যেমন তোমার প্লেয়ারদের দেওয়া হয়, তেমনি আরেকটা ট্রফি আছে যেটা কোচদের দেওয়া হয়, সেটা হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। দ্রোণাচার্য পুরস্কার, এই দ্রোণাচার্য পুরস্কার কবে প্রথম দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রথম 1985 সালে। ঠিক আছে, ব্যাস এখান থেকে এইটুকুই। তারপরে দেখো, বলছে ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? ভারতের 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনটি? অ্যান্সার হবে, বলছে হোয়সাল মন্দির, রামাপ্পা মন্দির, শান্তিনিকেতন, আর হচ্ছে অজন্তা। তাহলে এ দেখো আমি এক এক করে আসি। অজন্তা হচ্ছে আমাদের প্রথম, অজন্তা হচ্ছে ফার্স্ট ইউনেস্কো সাইট। ঠিক আছে। আচ্ছা, অজন্তা কারা তৈরি করে? রাষ্ট্রকূট তৈরি করে, রাষ্ট্রকূট ডাইনেস্টি তৈরি করে। অজন্তা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, শান্তিনিকেতন হচ্ছে তোমার সম্ভবত শান্তিনিকেতন হচ্ছে 42তম। আচ্ছা, শান্তিনিকেতন কত সালে তৈরি করে? শান্তিনিকেতন 1901 সালে তৈরি করা হয়। আচ্ছা, এখান থেকেই আর একটা ইউনিভার্সিটি আছে, তার নাম হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। বিশ্বভারতী ইউনিভার্সিটি, এটা তৈরি হয় 1921 সালে। আচ্ছা, রামাপ্পা মন্দির হচ্ছে ভারতের 39তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামাপ্পা মন্দির। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হোয়সাল মন্দির হচ্ছে ভারতের 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনে আসি। বলছে লোকনৃত্য এবং এর নিজ রাজ্য সম্পর্কে ভুল সমন্বয়টি নির্ণয় করুন।
লোকনৃত্য এবং এর রাজ্য সম্পর্কে ভুল সমন্বয় নির্ণয় করো। মানে হচ্ছে এইখানে অপশান দেখো আর কোশ্চেন, এই দুটোর মধ্যে কোনটা ঠিক আছে বলতে হবে তোমাদেরকে। বলছে ধনগিরি গাজা মহারাষ্ট্রের, পাইকা কেরালার, ডোল্লু কুনিথা কর্ণাটকের, আর ডান্ডিয়া আর রাস হচ্ছে গুজরাটের। তো আমাকে ভুল নির্ণয় করতে হবে, তাহলে কোনটা কোনটা সঠিক দেখলেই ভুল পেয়ে যাব। তাহলে এইটা সঠিক, এটা কারেক্ট, এটা কারেক্ট, এটা কারেক্ট, তাহলে অ্যান্সার হবে এইটা। কারণ পাইকা, পাইকা ডান্স না, পাইকা হচ্ছে বিদ্রোহ। পাইকা বিদ্রোহ, পাইকা বিদ্রোহ উড়িষ্যাতে হয়। উড়িষ্যাতে হয় কত সালে? 1817 সালে। ঠিক আছে। জগবন্ধু বিদ্যাজি হচ্ছে তোর এর তোমার কি বলে এটার লিডার ছিল। তাহলে আমাদের এখন কর্তব্য হচ্ছে এই যে রাজ্যগুলো আছে, রাষ্ট্র বলছি, এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যের আমাদের ফোক ডান্সগুলো দেখে নেওয়া আমাদের এখন মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। এই তাহলে এক একটা এক এক কালার দিয়ে দেখবো। হ্যাঁ, তাহলে মহারাষ্ট্রের লোকনৃত্যগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে কলি, বিরাট কোহলি না কিন্তু এমনি কলি। দ্বিতীয় হচ্ছে লাভনি, তৃতীয় হচ্ছে লেজিম, চতুর্থ ধানগিরি গাজা, ধানগিরি গাজা লেখাই আছে। তারপর হচ্ছে মৌনি। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে তোমার পাভ ডাব, পাভ ডাব। এক সেকেন্ড, আমার মাইক খুলে গেছে। তারপরে আছে পাভ ডাব, ঠিক আছে। লেজিম, মৌনি, লাভ, আরেকটা আছে গাফা, গাফা। এই কটা মহারাষ্ট্রের লোকনৃত্য আমাদের জানতে হবে, যেখানে এইটা আর এইটা খুব ইম্পর্টেন্ট। নাম শুনে মনে হয় যে ইস্টার্ন ইন্ডিয়ার কোনো লাভলি, লেজিম, লেজিম শুনে তো মনেই হবে যে সেভেন সিস্টার্সের কোনো একটা জায়গার নাম, কিন্তু না। আচ্ছা, এবার আমরা কর্ণাটকের দেখব। তাহলে আমি বললাম এক একটা এক এক কালারে দেখব। তাহলে কর্ণাটক দেখব লাল কালারে। কর্ণাটকের প্রথম সবচেয়ে বেশি যেটা পরীক্ষা আছে সেটা হচ্ছে ইয়াক্ষাগান, ইয়াক্ষাগান। তারপর হচ্ছে ইয়াক্ষাগান, ভূত আরাধনে, ভূত আরাধনে। তারপর হচ্ছে কামসালে, কামসালে। তারপর হচ্ছে ডোল্লু কুনিথা, ডোল্লু কুনিথা। তারপরে কি আছে? তারপরে হচ্ছে নাগমণ্ডলী। হলো? আচ্ছা, এরপর আমরা দেখব গুজরাটের লোকনৃত্য। গুজরাটের লোকনৃত্য কি কি আছে? প্রথমে হচ্ছে ডান্ডিয়া, দ্বিতীয় হচ্ছে গরবা, আচ্ছা, তৃতীয় হচ্ছে টিপ্পনি, চতুর্থ হচ্ছে হাওয়াই। ঠিক আছে, এই কটা আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, তো আজকের মতন এই লেকচার এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা এগুলো নোট ডাউন করছো। তোমাদের এক্সাম তো এখনও ফর্মই বেরোয়নি, ফর্ম বেরোবে তারপরে এক্সাম। তো সেই জন্য আপাতত আমার চেষ্টা হচ্ছে সপ্তাহে 2টো করে ক্লাস রাখার। ম্যাক্সিমাম লেন্থ 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টার মধ্যেই থাকবে, কারণ অনেকটা টাইম ধরে চলবে, নাহলে ক্লাস টানাও খুব প্রবলেমের মধ্যে চলে আসবে। তো আজকের মতন এখানেই থাকছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।